তো ফ্লোচার্ট, অ্যালগোরিদম, সি প্রোগ্রাম এই তিনটা জিনিসের উপর যদি আমাদের ভালো কনসেপ্ট থাকতে হয়, অ্যালগোরিদম, ফ্লোচার্ট আর সি প্রোগ্রামের উপর আমাদের যদি খুবই ভালো কনসেপ্ট থাকতে হয়, তো সেটার জন্য আমাদের আগে বুঝতে হবে কম্পিউটার কেমনে কাজ করে। ওকে, অপারেশন প্রসেস অফ এ কম্পিউটার বা ওয়ার্ক স্টেশন অফ এ কম্পিউটার, ওয়ার্কিং প্রসেস, ওয়ার্কিং প্রসেস অফ কম্পিউটার। তো আমাদেরকে বুঝতে হবে কম্পিউটার কেমনে কাজ করে। তো আজকে এটা বোঝার পর প্রত্যেকটা অ্যালগোরিদম ফ্লো চার্ট আপনার জন্য পানি ভাত হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন যে ফার্স্টে আমাদেরকে যদি ওয়ার্কিং প্রসেসটা বলে, তো পৃথিবীর যে কোনো ডিভাইস, যে কোনো কম্পিউটারকে সবার প্রথমে আমার কি করতে হবে? স্টার্ট করতে হবে। নাম্বার ওয়ান, আমাকে হচ্ছে সেটা স্টার্ট করতে হবে। দেন সেটা ইনপুট নিবে, তারপর প্রসেস করবে, তারপর সেটা হচ্ছে হলো গিয়ে আউটপুট দিবে, আর তারপর কি হবে? এন্ড হবে। তো পৃথিবীর যে কোনো প্রোগ্রাম বা যে কোনো সিস্টেম এই প্রসিডিওরে কাজ করে, বিশেষ করে ডিজিটাল সিস্টেমে, যে ফার্স্টের সিস্টেমকে আমার স্টার্ট করতে হবে, দেন ইনপুট নিবে, দেন প্রসেস করবে, দেন আউটপুট দিবে, দেন এন্ড করবে। এই প্রসেসের সাথেই মূলত হচ্ছে কন্ডিশন থাকতে পারে, প্রসেসের সাথে কন্ডিশন থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে? ওকে, ঠিক আছে স্যার। তো এখন আমি একটা প্রবলেম সলভ করব, তাহলে অ্যালগোরিদম ফ্লো চার্টের আইডিয়া আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি বললাম দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট তৈরি করো। দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম আর ফ্লোচার্ট তৈরি করো। তো আমি বলছি যে আপনার সবসময় এই মেজর জিনিসটা মনে রাখতে হবে যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম আমি যাই করি না কেন, সেটাতে সবার প্রথমে আমার আসবে স্টার্ট, দেন আসবে ইনপুট, দেন আসবে প্রসেস, দেন হচ্ছে আউটপুট, ফাইনালি আমার প্রোগ্রামটা কি হবে? এন্ড হবে। ঠিক আছে? এই প্রসিডিউরাল ওয়েতেই মূলত হচ্ছে আমার সিস্টেমগুলো কি হবে? এক্সিকিউট হবে। তো এবার লক্ষ্য করেন, আমি বলছি দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট তৈরি করো। তো আমি বলছি দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করো দুটি সংখ্যার। তো আমি ফার্স্টে হচ্ছে অ্যালগোরিদম বুঝাচ্ছি। অ্যালগোরিদম, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করো। তো দুটি সংখ্যার যোগফল, এটা কি আমি আপনাকে বলছি? না, আমি বলছি আপনি এটা কিভাবে কম্পিউটারের মাধ্যমে কমপ্লিট করবেন। তো কম্পিউটারে অ্যালগোরিদমে যদি আসি, স্টেপ ওয়ান, আমাদের সবার প্রথমে কি করতে হবে? স্টার্ট করতে হবে। স্টার্ট করি, আমাদেরকে কম্পিউটারকে স্টার্ট করতে হবে, কারণ দুটি সংখ্যার যোগফল আমরা কার মাধ্যমে করব? কম্পিউটারের মাধ্যমে। তো স্টেপ টু, তো এক নাম্বার কাজ আমাদের কিন্তু স্টার্টের কাজ শেষ হয়ে গেছে, স্টারের কাজ কিন্তু শেষ। ওকে, নাম্বার টু, আমার দুটি সংখ্যার কথা বলা হয়েছে। তো এখন দ্বিতীয় কাজটা হচ্ছে ইনপুট। যে কোনো সিস্টেমে স্টার্টের পরেই আমাদের কি আসবে? ইনপুট আসবে। ওকে, তো আমাদের সেকেন্ড ইয়েটা আসবে হলো গিয়ে ইনপুট। তো দুটি সংখ্যার কথা বলছে, আমি জানি না সংখ্যা দুটি কি, তো আমি নিলাম একটা এক্স আর একটা ওয়াই। ঠিক আছে, এক্স কমা ওয়াই নিই। তারপর স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে আমরা হচ্ছে এক্স আর ওয়াই কে নিলাম। এখন স্টেপ থ্রি হচ্ছে, এটা হচ্ছে এক নাম্বার স্টেপ আমাদের, এটা হচ্ছে দুই নাম্বার স্টেপ। এবার তিন নাম্বার স্টেপ, স্টেপ হচ্ছে প্রসেস। তো আমার দুইটা সংখ্যার যোগফল করতে হবে। তো আমি সিস্টেমে স্টার্ট করছি, ইউজার যেটা ইনপুট দিবে সেটা আমি এক্স এ স্টোর করব, তারপর এটা কোথায় স্টোর করব? ওয়াইতে। এবার আমি চিন্তা করছি তারপরে কি করব, যেহেতু ইনপুট নেওয়া হয়েছে আমাকে এখন কি করতে হবে? প্রসেস করতে হবে। তার মানে এক্স আর ওয়াই কে আমি কি করব? যোগ করি, এবং যোগ করার পর ফলাফলকে আমি কোথায় রেখে দিলাম? জেড এর মধ্যে রেখে দিলাম। স্টেপ থ্রি, স্টেপ থ্রি শেষ। এবার স্টেপ ফোর, আমার স্টেপ ফোর হচ্ছে কি, কি করতে হবে? আউটপুট দিতে হবে। তো স্টেপ ফোরে আমি যেহেতু আউটপুট দিব, তো আমি এক্স আর ওয়াই কে যোগ করে ফলাফলটাকে কোথায় স্টোর করছি? জেড এ স্টোর করছি। যেহেতু ফলাফলটাকে আমি জেড এ স্টোর করছি, তো আমি জেডটাকে যদি আউটপুট দিয়ে দিই, তাহলেই আমি রেজাল্টটা পেয়ে যাব। তার মানে জেড প্রিন্ট করি। মনে রাখতে হবে যে আমরা আউটপুট বলতে মূলত প্রিন্টকে বুঝি। প্রিন্ট হচ্ছে হলো গিয়ে আমাদের আউটপুট ফাংশন।
তো একটা জিনিস লক্ষ্য করেন, আমি ফার্স্টে সিস্টেমটাকে কি করছি, স্টার্ট করছি। তারপর ইউজার যাতে ইনপুট দিতে পারে সেটার জন্য আমি দুইটা ভেরিয়েবল বা চলক ডিক্লেয়ার করছি, যেটা আমি সামনে আপনাদের সামনে ক্লাসে ডিক্লেয়ার করব। প্রথমটা হচ্ছে এক্স এ স্টোর হবে, সেকেন্ড ভ্যালুটা ওয়াই তে, অর্থাৎ প্রথম নাম্বারটা আমার এক্স এ স্টোর হবে, দ্বিতীয় নাম্বারটা ওয়াই তে। দেন এক্স আর ওয়াই কে আমি যোগ করে ফলাফলকে কোথায় রাখতেছি, জেড এর মধ্যে স্টোর করতেছি। ওকে, তো জেড এর মধ্যে ফলাফল স্টোর হয়ে গেছে। তো আমি হচ্ছে যদি জেড কে প্রিন্ট করি তাহলে আমার জেড এর ভিতর সংরক্ষিত ভ্যালুটা কি করবে, শো করবে। তো আমাদের আউটপুটের কাজ শেষ। এবার লাস্ট কাজটা কি, 5, স্টেপ 5, আমরা হচ্ছে প্রোগ্রামটাকে কি করে দিব, এন্ড করে দিব। স্টেপ 5 প্রোগ্রাম হচ্ছে এন্ড করি। স্টেপ 5 আমরা হচ্ছে প্রোগ্রামটাকে কি করে দিছি, এন্ড করে দিছি। ওকে, তাহলে আমার দুইটি সংখ্যার যোগফল যদি নির্ণয় করতে হয় সেটা কম্পিউটারের মাধ্যমে কয়টা স্টেপে করতে হবে, 5টা স্টেপে। সেটা কি কি? ফার্স্টে হচ্ছে আমার সিস্টেমটাকে স্টার্ট করতে হবে। জেড অবশ্যই ভ্যারিয়েবল, কিন্তু ভ্যারিয়েবলের ভিতরে ডিফারেন্স আছে, কিছু সিস্টেম আছে ভ্যারিয়েবলের ভিতরে। কিছু ভ্যারিয়েবল হচ্ছে হলো গিয়ে আমাদের লাইক হচ্ছে হলো গিয়ে ইনপুট ভ্যারিয়েবল, কিছু হচ্ছে আউটপুট ভ্যারিয়েবল। ঠিক আছে, তো জেড হচ্ছে হলো গিয়ে আমাদের আউটপুট ভ্যারিয়েবল, যেটা হচ্ছে আউটপুট প্রোভাইড করবে। আর এক্স আর ওয়াই কি আমাদের ইনপুট ভ্যারিয়েবল। যেমন অনেকে বলতে চায় যে আমি স্যার এখানে জেডটা কেন দিলাম না, জেডটাকে তো আমরা ইনপুট নিচ্ছি না, জেড এর মধ্যে আমাদের কি থাকতেছে, আউটপুট। তাই আমরা এটা হচ্ছে জেড এর মধ্যে কি করতেছি, এক্সপ্লেইন করতেছি। এখন দেখেন, আমরা এখান থেকে আইডিয়া পাইছি যে আমি যদি কম্পিউটারের মাধ্যমে দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই তাহলে আমার 5টা স্টেপে কাজ করতে হবে। এখন এই যে আমি যে অ্যালগোরিদমটা এই যে অ্যানালাইসিস করে ফেলছি, কাজটা কেমনে কেমনে করতে হবে, এই এই যে বিচার বিশ্লেষণটাকে মূলত বলা হবে কি, অ্যানালাইসিস বা অ্যালগোরিদম। তো আমি যে বলছিলাম অ্যানালাইসিসটা কার সাথে রিলেটেড, অ্যালগোরিদম। এখন এই জিনিসটাকে আমার হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করতে হবে। দিস ইজ কল্ড ফ্লো চার্ট। তো ফ্লো চার্টে আমরা যদি যাই, ফ্লো চার্টটা যদি আমরা তৈরি করি, যে আমাদের ফার্স্টে কি করতে হবে, স্টার্ট। তো স্টার্টের জন্য আমরা কিন্তু অলরেডি বক্স পাইছি, যেমন এটা হচ্ছে আমাদের কার বক্স, স্টার্টের বক্স। তো ফার্স্টের স্টেপ হচ্ছে স্টার্ট। তো আমরা এখানে স্টার্ট করলাম, আমরা স্টার্ট করলাম। তারপর আমাদের সেকেন্ড স্টেপটা কি, ইনপুট। তো ইনপুটের বক্স কোনটা, একটু উপর থেকে দেখে আসি। এটা হচ্ছে আমাদের ইনপুটের বক্স, এই যে এটা। তো আমি ইনপুটের বক্সটা নিলাম, স্টার্ট, ইনপুট বক্স। আর এগুলো কিন্তু স্কেল ইউজ করতে হবে, স্কেল ইউজ করা ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না। তো আমি এক্স কমা কি দিলাম, এক্স। ইনপুট বক্সে আমরা কাকে কাকে নিলাম, এক্স আর ওয়াই কে নিলাম। তারপর আমাদের কি বক্স, প্রসেসিং বক্স। তো প্রসেসিং বক্স যদি হয় তাহলে আমরা কি দিব, z ইকুয়াল এক্স প্লাস ওয়াই। তো এটা হচ্ছে আমাদের প্রসেসিং বক্স, এটা হচ্ছে আমাদের প্রসেসিং বক্স। তারপর আমাদের 4 নাম্বার স্টেপ কি, 4 নাম্বার স্টেপ আউটপুট বক্স। তো আউটপুট আর ইনপুট তো সেম, তো আমরা আউটপুটের মধ্যে কাকে বসাবো, জেড কে। আর লাস্ট স্টেপ আমাদের কি করতে হবে, প্রোগ্রাম এন্ড করতে হবে। তো এই হচ্ছে আমাদের দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লো চার্ট। ঠিক আছে, ওকে। ওকে, এখন 1 নাম্বার স্টেপ কি ছিল, স্টার্ট। 2 নাম্বার স্টেপ ইনপুট, 3 নাম্বার প্রসেস, 4 নাম্বার আউটপুট, 5 নাম্বার এন্ড। তো এই সিকোয়েন্সটা মনে রাখলে আপনি যে কোনো ফ্লো চার্টকে খুব সুন্দরভাবে কি করতে পারবেন, উপস্থাপন করতে পারবেন। এখন অনেকে কোশ্চেন করে যে স্যার এই ফ্লো চার্টটা দিয়ে কি করব। এই ফ্লো চার্টটাই কিন্তু আপনাকে আইডিয়া দিবে। একজন প্রোগ্রামার কিন্তু এই অ্যালগোরিদম পড়ার চান্স থাকে না, একজন প্রোগ্রামার এই ডিজাইনটা দেখে তার কি করতে হবে। যেমন এই ফ্লো চার্টটা একজন প্রোগ্রামারের কাছে গেলে সে বুঝে তার ফার্স্টে স্টার্টের কোড করতে হবে, দেন ইনপুটের সেকশন ক্রিয়েট করতে হবে, তারপর প্রসেসিং, তারপর আউটপুট, দেন হচ্ছে এন্ড। ওকে, এই ফ্লো চার্টটায়, এই ফ্লো চার্টের যে আমি যে প্রত্যেকটা বক্স এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এই প্রতিটা বক্সের জন্য কিন্তু কোড ক্যারি করে, এটা একটু মাথায় রাখতে হবে আপনাদের। এই প্রতিটা বক্সের জন্য কোড ক্যারি করে। তো দুটি সংখ্যার
যোগফল নির্ণয়ের আপনারা অ্যালগরিদম আর ফ্লো চার্টটা দেখতে পাচ্ছেন। এখন আমরা কিছু প্রবলেম সলভ করব যাতে আমাদের এটার বিষয়ে ধারণাটা আরো বেশি ক্লিয়ার হয়। তো সাপোজ আমি এখন আপনাদেরকে বললাম যে দুটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট তৈরি করো। দুটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। এবার আমরা হচ্ছে দুটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম আর ফ্লো চার্টটা করব। এটা আপনারা নিজেরাই করতে পারবেন। বলেন তো কি কি করতে হবে? আমি জানি আপনারা খাতা কলম নিয়ে অনেকে বসে পড়ছেন। তো ফার্স্টে আমরা অ্যালগরিদম করি, তো আপনারা একটু খাতা কলম দিয়ে করতে থাকেন আর চেক করে নিয়েন যে আমি ফার্স্টে কি করব। স্টেপ ওয়ান। তো স্টেপ ওয়ান আমরা হচ্ছে স্টার্ট করি। স্টেপ টু, এক্স কমা ওয়াই নিই। স্টেপ থ্রি, স্টেপ থ্রি হচ্ছে আমাদের প্রসেস। স্টেপ ফোর, জেড প্রিন্ট করি। স্টেপ ফাইভ, প্রোগ্রাম এন্ড করি। প্রোগ্রাম এন্ড করি। এটা হচ্ছে হলো গিয়ে আমাদের অ্যালগরিদম। তো ইতিমধ্যে এবার আমরা এটার ফ্লো চার্টটা করে নিচ্ছি। ফ্লো চার্টটা করে নিচ্ছি। ফ্লো চার্ট। তো ফ্লো চার্টে আমরা সবার প্রথমে কি করব, স্টার্ট, তারপর হচ্ছে ইনপুট এক্স কমা ওয়াই, তারপর হচ্ছে জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, প্রসেসিং, তারপর হচ্ছে আমাদের জেড, ফাইনালি প্রোগ্রামটাকে আমরা কি করে দিব, এন্ড করে দিব। এটি হচ্ছে গড় নির্ণয়ের আমাদের অ্যালগরিদম ফ্লো চার্ট। ওকে, এবার আমরা একটা কোশ্চেন দেখি যেটা পরীক্ষায় সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে অ্যালগরিদম ফ্লো চার্ট থেকে কোনো কোশ্চেন আসে কিনা। তো ধরেন আপনাকে বলল যে তো আপনারা তো জানেন যে সৃজনশীলের জগতে রহিম আর করিম অনেক বড় সেলিব্রিটি। তো লাইক কোশ্চেনটা ঠিক এভাবে বলল, রহিম অত্যন্ত গরম পড়ার কারণে এসির টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে হচ্ছে হলো গিয়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করলো। তো এমতো অবস্থায় করিম হচ্ছে হলো গিয়ে রহিমের কাছে জানতে চাইলো যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে টেম্পারেচার কত হবে। ঠিক আছে, ফারেনহাইটে এই টেম্পারেচারের মান বা ভ্যালু কত হবে। তো উদ্দীপকের ঘটনাটির আলোকে সেলসিয়াস থেকে ফারেনহাইটে তাপমাত্রা রূপান্তরের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি। তো এই টাইপের কোশ্চেন অ্যালগরিদম ফ্লোচার্ট দিয়ে করতে হইতে পারে। তো এটার জন্য আমাদের সবার প্রথমে জানতে হবে যে ইকুয়েশনটা কি। তো ইকুয়েশনটা হচ্ছে সি বাই ফাইভ এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এটা আমরা সবাই জানি, সি বাই ফাইভ এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এখন আমাদেরকে কিসে কনভার্ট করতে বলছে, সেলসিয়াস থেকে ফারেনহাইটে। তো আমার ইকুয়েশনটাকে হচ্ছে হলো গিয়ে, তো সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো আমাদের রেজাল্টটা চাচ্ছে ফারেনহাইটে। তো আশা রাখি আপনারা আমার থেকেও ভালো ইকুয়েশন পারেন। 9 স্টার সি ডিভাইডেড বাই 5 প্লাস 32। এখন আপনারা বলবেন যে স্যার মাঝখানে এই স্টারটা কেন দিছেন। তো আমি স্যার আপনাদেরকে একটু বলে রাখি, আপনি নিজে বুঝেন 9c মানে কি, 9 এর সাথে c গুণ অবস্থায় আছে, কিন্তু কম্পিউটার কিন্তু এটা বুঝে না। কম্পিউটার হচ্ছে একটা বোকা মেশিন। অনেকে বলবে এটা খুবই অ্যাডভান্স মেশিন, কিন্তু আমি এটাকে বলবো বোকা মেশিন। কারণ কম্পিউটারকে প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে ভাঙ্গা চুরা পড়াইতে হয়, ঠিক আছে, বুঝাইতে হয়। তো আপনি যদি 9c লেখেন, কম্পিউটার এটাকে এরর ধরবে। ঠিক আছে, আমি যখন সি প্রোগ্রাম করব তখন আমি এই জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝাই দিব। আর কেউ ভয় পায় না, এখানে প্রত্যেকটা অ্যালগরিদমকে আমি হচ্ছে হলো গিয়ে সিতে কনভার্ট করে দেখাবো। তো কোনো অবস্থায় এইভাবে করে গুণ দেওয়া যাবে না। তো আপনার কি দিতে হবে, মাঝখানে স্টার সাইন ইউজ করতে হবে। ওকে, তো এবার আমরা আমাদের অ্যালগরিদমটা নিয়ে কাজ করব। তো এবার হচ্ছে হলো গিয়ে অ্যালগরিদম। অ্যালগরিদম স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান আমরা হচ্ছে স্টার্ট করি। স্টেপ টু,
তো ইনপুট সেকশনে কি বসবে, আমরা কার জন্য ইনপুট নিব? এখানে ভ্যারিয়েবল আছে দুইটা, একটা সি। স্টার্ট করি, তো আমরা ইনপুট হিসাবে কাকে নিব? সি কে নিব, সি নি। তারপর স্টেপ 3 আমাদের কি? প্রসেসিং। স্টেপ 3 হচ্ছে প্রসেসিং। তো এফ ইকুয়াল 9 স্টার সি বাই 5 প্লাস হচ্ছে 32। ওকে, করি। তো স্টেপ 4 আমরা হচ্ছে এফ প্রিন্ট করি। আর স্টেপ 5 প্রোগ্রাম এন্ড করি। এবার আমাদের ফ্লো চার্ট। তো সর্বপ্রথম আসবে স্টার্ট, তারপর ইনপুট বক্স সি, তারপর হচ্ছে আমাদের প্রসেসিং বক্স এফ ইকুয়াল 9 স্টার সি বাই 5 প্লাস 32, তারপর এফ। ফাইনালি আমরা প্রোগ্রামটাকে কি করে দিচ্ছি? এন্ড করে দিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে একটা কন্ডিশনাল প্রোগ্রামিং করাবো। তো আপনাদের কাছে আমি যদি জিজ্ঞেস করতে চাই কন্ডিশনটা কি, আসলে আমি যেটা বুঝি যে প্রোগ্রামিং এর পয়েন্ট অফ ভিউতে কন্ডিশন বলতে মূলত কম্প্যারিজনকে বোঝায়। ঠিক আছে, কন্ডিশন বলতে মূলত স্যার মানে কম্প্যারিজনকে বোঝায়। এখন আপনি বলবেন কেমনে? যেমন আপনার পরীক্ষার খাতাটা গার্ডিয়ানকে দিলে গার্ডিয়ান কিন্তু কম্প্যারিজন করবে নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 33 কিনা। অর্থাৎ আপনার পরীক্ষার খাতার নাম্বারটাকে গার্ডিয়ান হচ্ছে 33-এর সাথে তুলনা করে দেখবে। তো কন্ডিশন মানে হচ্ছে কম্প্যারিজন। ঠিক আছে, আর যখনই কম্প্যারিজন হবে তখনই ডেফিনেটলি দুইটা ডিসিশন আসবে, আইদার ইয়েস অর নো। ইয়েস হইলে আপনাকে একভাবে ট্রিট করবে, নো হইলে আপনার সাথে সেই লেভেলে টি20 খেলবে। ঠিক আছে, তার মানে কন্ডিশন মানে কি? কম্প্যারিজন। তো আমি এখন একটা প্রবলেম দেখাচ্ছি যে একটি সংখ্যা ধনাত্মক, মানে একটি ধনাত্মক সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করো। একটি ধনাত্মক সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম আর ফ্লোচার্ট তৈরি করো। তো আমি হচ্ছে ফার্স্টে অ্যালগোরিদমে যাচ্ছি যে আমি কিভাবে আইডেন্টিফাই করব যে একটা নাম্বার পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, তো আমার এটা আইডেন্টিফাই করার জন্য আমার সবার প্রথমে স্টেপ 1-এ যাইতে হবে, কারণ অ্যালগোরিদম ফ্লোচার্টের ফার্স্টে হচ্ছে স্টার্ট, সেকেন্ড হচ্ছে ইনপুট, থার্ড হচ্ছে প্রসেস, ফোর্থ হচ্ছে আউটপুট, আর ফাইনালি কি? এন্ড। তো আমি বলছি প্রসেসের মধ্যে কি আসতে পারে? কন্ডিশন আসতে পারে। তো আমরা ফার্স্টে স্টেপ 1-এ যাচ্ছি। স্টেপ 1 আমরা হচ্ছে স্টার্ট করি। স্টেপ 2 কয়টা সংখ্যার কথা বলছি? একটা সংখ্যার কথা বলছি। তো আমি এক্স নিব, এক্স নিই। স্টেপ 3 এক্স গ্রেটার অর ইকুয়াল 0 করি। এখানে দেখেন আমি একটা শর্ত তৈরি করছি। এখন কেউ যদি বলে যে স্যার আপনি এভাবে করে গেটার অর ইকুয়াল দিছেন, দেন নাই কেন? স্যার এভাবে করে গেটার অর ইকুয়াল খাতায় লেখা যায়, কিন্তু আপনি যখন কম্পিউটারে কোড করবেন, কম্পিউটারের কোডিং এর ক্ষেত্রে আপনি কিন্তু কোথাও এই সিম্বলটা পাবেন না। তো আমাদের ফ্লোচার্টে সিম্বল ইউজ করার ক্ষেত্রে বা সাইন ইউজ করার ক্ষেত্রে অপারেটর, এদেরকে আমরা কি বলি? অপারেটর বলি। এটা নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব। তো অপারেটরগুলো এভাবে করে আমরা যদি দিই তাহলে কম্পিউটারে সেটা রিপ্রেজেন্ট করা পসিবল না, কারণ কম্পিউটারে সেই মনে করেন আহ, যে কম্পিউটারে এই ধরনের সিম্বলগুলো নাই। তো আমরা তাই কম্পিউটারে যাতে যেটা লেখা যায় সেভাবে করেই লিখবো, তাহলে আমাদের কোডিং লেখার মনে করেন যে বিষয়টা একটু ক্লিয়ার হবে। তো এক্স গ্রেটার অর ইকুয়াল 0, তার মানে আমরা জানি কোনো একটা সংখ্যা যদি 0 থেকে বড় হয় অথবা 0 সমান হয় তাহলে সংখ্যাটাকে পজিটিভ ধরা হয়। তো এখন আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে স্যার 0 তো কোনো নাম্বার না, এটা নিউট্রাল নাম্বার। স্যার এটা আপনি জানেন, কিন্তু কম্পিউটার বা মেশিনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা কনক্লুশনে আসতে হবে। যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে স্কোয়ার রুটের কথা বলি। স্কোয়ার রুটের ভিতরে সবসময় কোন নাম্বার ক্যালকুলেট করা যায়? স্কোয়ার রুটের ভিতর সবসময় হচ্ছে পজিটিভ নাম্বার ক্যালকুলেট করা যায়। এখন আপনি যদি স্কোয়ার রুটের ভিতর 0 নেন, 0কে স্কোয়ার রুট করলে ক্যালকুলেটরে কি আসবে? 0 আসবে, কারণ ক্যালকুলেটর এই 0কে কি হিসেবে কনসিডার করছে? পজিটিভ হিসেবে কনসিডার করছে। তার মানে ডিজিটাল ইলেকট্রনিক্সে 0কে আমরা কি হিসেবে কনসিডার করি? পজিটিভ হিসেবে। তাই আমি এখানে কি দিচ্ছি? এক্স গ্রেটার অর ইকুয়াল 0। কেউ যদি আমাকে বলেন স্যার আপনি কমপ্লেক্স নাম্বারও তো ইউজ করতে পারেন, আমি ম্যাথমেটিক্স আসলে এতটা ভালো না, তো আমি আসলে নর্মাল কথাবার্তা বলতেছি। তো সেটার জন্য হলো গিয়ে আমরা গ্রেটার অর ইকুয়াল 0 নিচে আমরা কমপ্লেক্সিটিতে যাব না, তাই কমপ্লেক্স নাম্বার ইউজ করব না। ওকে,
তো এখন দেখেন এখান থেকে আমাদের দুইটা ব্রাঞ্চ বের হবে, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। তার মানে সংখ্যাটা যদি 0 থেকে বড় হয় তাহলে ইয়েস যদি হয় তাহলে আমরা পজিটিভ প্রিন্ট করব। পজিটিভ প্রিন্ট করি। আর যদি নো হয় আমরা হচ্ছে নেগেটিভ প্রিন্ট করব। আর এবার দেখেন আমাদের আর কি কোনো কাজ আছে? আর কোনো কাজ নাই। স্টেপ 4 আমরা প্রোগ্রামটাকে কি করে দিব? প্রোগ্রাম এন্ড করে দিব। তাই আমার আলাদাভাবে নতুন কোনো স্টেপ তৈরি করার কোনো প্রয়োজন নাই। তো আমি অ্যালগোরিদমটা কি সেট করছি, যে ইউজার যে নাম্বার ইনপুট দিবে সেটা আমি এক্সে স্টোর করব, সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ সেটা। তো এবার এক্স এ যে ভ্যালুটা স্টোর হবে তাকে আমি কার সাথে কম্পেয়ার করে দেখতেছি? জিরোর সাথে। যদি সংখ্যাটা জিরো থেকে বড় হয় বা জিরোর সমান হয় সংখ্যাটা পজিটিভ, আর যদি না হয় নেগেটিভ, আর তারপরে প্রোগ্রাম আমার কি হবে? শেষ হয়ে যাবে। এবার আমি আমার ফ্লো চার্টটা তৈরি করতেছি। তো আমার আসতেছে স্টার্ট, তারপর আমাদের আসবে ইনপুট বক্স। ইনপুট বক্সে আমরা নিব এক্স, তারপর আমাদের আসতেছে কন্ডিশনাল বক্স। তো যখনই ইয়েস নো থাকবে তার মানে এটা হচ্ছে আমরা কি করতেছি? এক্স কে জিরোর সাথে তুলনা করতেছি। যখনই তুলনা বা কম্প্যারিজন থাকবে তখনই কিন্তু কন্ডিশনাল বক্স আসবে। এক্স গ্রেটার অর ইকুয়াল জিরো, যদি ইয়েস হয় তাহলে আমরা প্রিন্ট করব পজিটিভ, আর যদি নো হয় তাহলে আমরা প্রিন্ট করব হলো গিয়ে নেগেটিভ। ওকে, তাহলে আমরা প্রিন্ট করব হলো গিয়ে নেগেটিভ। এখন আমাকে কোশ্চেন করা হয়েছিল কানেক্টর কখন ইউজ করব। তাহলে দেখেন যেহেতু আউটপুট আসলে আমাদের প্রোগ্রাম কি হয়ে যায়? এন্ড। তাহলে আমি তো এভাবে করে এন্ড করতে পারি। তাহলে এন্ড আমি কয়বার করছি? দুইবার। তো প্রোগ্রামের ক্ষেত্রে একই কাজ দুইবার করার আমার কোনো প্রয়োজন নাই, আমার টাইম সেভ করতে হবে। তো টাইম যদি সেভ করতে হয় তাহলে আমি কি করব? আমি এই যেহেতু এটাও আউটপুট এটাও আউটপুট, তার মানে দুইবার এন্ড না লিখে আমি একবারই কাজটা শেষ করব। তো আমি এবার এদেরকে কি দিয়ে কানেক্ট করছি? একটা কানেক্টর দিয়ে কানেক্ট করছি। আর প্রোগ্রামটাকে আমি কি করে দিছি? এন্ড করে দিছি। তো প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে এন্ড করার থেকে আমি এভাবে করে জিনিসটাকে হলো গিয়ে শেষ করে দিছি। তাহলে স্যার আশা রাখি আপনারা বুঝতে পারছেন অ্যালগোরিদম আর ফ্লোচার্ট কি। তো আজকে আমি জাস্ট অ্যালগোরিদমের বেসিক আর ফ্লোচার্টের বেসিকটা সবাইকে হলো গিয়ে এক্সপ্লেইন করছি। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, নেক্সট টাইমে আবার দেখা হবে। থ্যাংক ইউ স্যার।